নমস্কার। চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। চন্দ্রাবতীকে সুমন্ত বীরেন্দ্র প্রতাপের ঘরের দিকে নিয়ে যাচ্ছিল। চন্দ্রাবতী খুবই অসহায়ভাবে বলল, সুমন্ত, আমি তোমার কাছে মিনতি করছি, আমাকে শুধু কিছুক্ষণের জন্য শাহী শিলমোহর দাও। না মহারানী মা, সুমন্ত কঠিন স্বরে বলল, আমার কাছে মিনতি করে আমাকে পাপের ভাগী করবেন না। আরে, আপনার জন্য তো আমি নিজের প্রাণও দিয়ে দিতে পারি, কিন্তু আমি আমার রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আর সত্যি বলতে কি, আমি আপনাকে বাঁচানোরই চেষ্টা করছি। চন্দ্রাবতী একেবারে চমকে উঠে থমকে দাঁড়ালো আর সুমন্তকে জিজ্ঞাসু দৃষ্টিতে দেখতে থাকলো। হ্যাঁ মহারানী মা, সুমন্ত নিজের মাথা নিচু করে বলল, মহারাজের সমস্ত দেহরক্ষীদের মধ্যে একমাত্র আমি জানি যে আপনি শাহী শিলমোহর চুরি করেছেন। আমার জায়গায় অন্য কোনো দেহরক্ষী যদি আপনাকে ধরে ফেলত, তাহলে সে এক্ষুনি মহারাজকে বলে দিত। সেই জন্য আমি আপনার কাছে মিনতি করছি যে মহারাজের জাগার আগে যেখানকার জিনিস সেখানেই রেখে দিন আর ঘুমিয়ে পড়ুন। এতে আমার বিশ্বস্ততাও রক্ষা হবে আর আপনার উপরও কোনো আঁচ আসবে না। চন্দ্রাবতী এখন অদ্ভুত দ্বিধায় পড়ে গেল। ও জানতো সুমন্ত নিজের বিশ্বস্ততা থেকে এক চুলও নড়বে না, কিন্তু চন্দ্রাবতীর জন্য এই শাহী শিলমোহর যে কতটা প্রয়োজন সেটা তো শুধু একমাত্র সেই জানে। যদি আমি সুমন্তকে ওই বাচ্চাটার ব্যাপারে বলে দিই, তাহলে? চন্দ্রাবতী ভাবতে লাগলো, তাহলে হয়তো ও আমাকে মোহর নিয়ে যেতে দেবে। তাড়াতাড়ি করুন মহারানী মা, তখনই সুমন্ত বলে উঠল, আমার কাছে বেশি সময় নেই। যদি মহারাজের নিদ্রা ভঙ্গ হয়। ওনার ঘুম ভাঙবে না সুমন্ত, চন্দ্রাবতী দ্রুত বলল, আমি ওনার সুরায় ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। কে? সুমন্তের চোখ বড় বড় হয়ে গেল। এ এ আপনি কি সর্বনাশ করেছেন? আপনার উদ্দেশ্যটা কি? চন্দ্রাবতী বলল, আমি একটা বাচ্চার প্রাণ বাঁচাতে চাই সুমন্ত, তার জন্য এই শাহী শিলমোহর চাই আমার। চন্দ্রাবতীর কথা শেষ হতে না হতেই গলি থেকে অনেক লোককে আসতে দেখা গেল। চন্দ্রাবতী দেখে অবাক হলো যে ওদের মধ্যে কিছু বৈদ্য হাকিমও ছিল, আর বাকিরা মহলের হাতিয়ার নিয়ে থাকা সৈন্যবাহিনী। এই বৈদ্য আর হাকিমরা এদিকে কেন আসছে? চন্দ্রাবতী একথা ভাবছিল, তখনই সুমন্ত ফিসফিস করে বলল, মহারানী মা, তাড়াতাড়ি করুন, ঘরে গিয়ে এই মোহরটা নিজের জায়গায়। ওর কথা শেষ হওয়ার আগেই এক বৈদ্য দ্রুত এগিয়ে এসে বলল, সুমন্ত, মহারাজকে জাগাও, আমাদের ওনার সঙ্গে কিছু দরকারি কাজ আছে। সুমন্তের মাথা ঘুরে গেল, ব্যাপারটা কি? তখনই অন্য আরেকজন বৈদ্য বলল, আরে, মহারাজের ঘরের দরজাটা তো বাইরে থেকেই বন্ধ, যা ভয় পাচ্ছিলাম তাই হয়েছে, তাড়াতাড়ি ভিতরে চলো। দ্রুত সমস্ত বৈদ্য হাকিমরা ঘরে ঢুকতে শুরু করলো। সুমন্তের সঙ্গে সঙ্গে এখন চন্দ্রাবতীও স্তম্ভিত হয়ে গেল। মহারানী মা, একজন সৈন্য কঠিন স্বরে বলল, আপনিও ভিতরে আসুন, আর সুমন্ত, তুমিও। সৈন্যটির কণ্ঠস্বর খুব উঁচু আর কঠিন ছিল। সুমন্ত আর চন্দ্রাবতী চুপচাপ ঘরে ঢুকল। ভিতরে সমস্ত কবিরাজ, বৈদ্য, হাকিম,
গভীর নিদ্রায় ঘুমিয়ে থাকা বীরেন্দ্র প্রতাপকে পরীক্ষা করতে থাকলো। সন্দেহ একদম ঠিক, একজন বৈদ্য বলল। মহারাজকে সুরার সঙ্গে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। আর একজন বৈদ্য বলল, তাড়াতাড়ি ওনার জ্ঞান ফেরাও। দ্রুত প্রথম বৈদ্য নিজের কাছ থেকে ওষুধ বার করলো আর বীরেন্দ্র প্রতাপের মুখে কয়েক ফোঁটা ঢেলে দিল। সঙ্গে সঙ্গে বীরেন্দ্র প্রতাপ কাশতে শুরু করলো। তারপর হড়বড় করে বিছানা থেকে উঠতে লাগলো। ও প্রথমে তো ঘরে উপস্থিত থাকা সবাইকে দেখছিল, তারপর ও চন্দ্রাবতীর দিকে তাকাতেই ওর ঠোঁটে একটা কঠিন হাসি দেখা গেল। চন্দ্রাবতীর মুখের রং উবে গেল, ওর মাথা নিচু হয়ে গেল। আপনারা এখন এখান থেকে যান, বীরেন্দ্র প্রতাপ সব বৈদ্য হাকিমকে বলল। দ্রুত সবাই সেখান থেকে চলে গেল। ঘরের মধ্যে শুধু বীরেন্দ্র প্রতাপ, চন্দ্রাবতী আর সুমন্ত থাকলো। এসব কি চন্দ্রাবতী? বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর দিকে এক দৃষ্টি তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার সুরায় তুমি ঘুমের ওষুধ কেন মিশিয়েছিলে? কে উদ্দেশ্য ছিল তোমার? কিন্তু চন্দ্রাবতী কোনো উত্তর দিতে পারল না। ওর মাথা একইভাবে নিচু হয়েছিল। বীরেন্দ্র প্রতাপ সুমন্তের দিকে তাকিয়ে বলল, তুমি বলো সুমন্ত, মহারানী কি করতে যাচ্ছিল? কোথায় পেয়েছ ওকে? সুমন্তের হৃদস্পন্দন বেড়ে গেল। ও নিজেকে সামলে নিয়ে বলল, আগে উনি ওই শাহী উদ্যানের দিকে যাচ্ছিলেন। উনি বললেন ওনার ঘুম আসছিল না, ওনার শরীরও একটু খারাপ, সেই জন্য উনি একটু উদ্যানে ভ্রমণ করতে চাইছিলেন। আচ্ছা, বীরেন্দ্র প্রতাপ সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো, তো তখন তুমি কি করলে? সুমন্ত ততক্ষণে নিজেকে অনেকটা সামলে নিয়েছিল, সেজন্য সহজভাবে বলল, আগে আমি ওনাকে বললাম যে মহারাজের আদেশ আছে, ওনার ঘুমানোর পর আপনি ঘরের বাইরে যেন না যান। তো উনি আমার সঙ্গে ঘরে চলে এলেন। ব্যাস, বীরেন্দ্র প্রতাপ জেনে শুনে চোখ বড় বড় করে বলল, শুধুমাত্র এইটুকু ব্যাপার ছিল? ঠিক আছে, আমি মেনে নিলাম ব্যাপারটা শুধু এইটুকুই। তাহলে শাহী উদ্যানে ভ্রমণ করার জন্য আমাকে ঘুমের ওষুধ খাওয়ানোর কি প্রয়োজন ছিল? সুমন্ত চুপ করে গেল। বীরেন্দ্র প্রতাপ মুচকি হাসলো। তারপর ও চন্দ্রাবতীর দিকে তাকিয়ে বলল, চলো, আমি এখন তোমাকে বলছি, তোমার সঙ্গে হঠাৎ করে কেন এগুলো হলো? না না, তুমি এটা ভেবো না যে কেউ আমাকে তোমার কোনো উদ্দেশ্য সম্পর্কে আগেই জানিয়ে দিয়েছে, অথবা আমি তোমার উপর নজরদারি করার জন্য গুপ্তচর রেখেছি। না চন্দ্রাবতী, না, আমি তো তোমার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করছি। সেজন্যই তো তোমার হাত থেকে নির্দ্বিধায় কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সুরা পান করে নিয়েছি। চন্দ্রাবতী মনে মনে একটা ঝটকা লাগলো। অর্থাৎ যমুনা বীরেন্দ্র প্রতাপকে কিছুই বলেনি? হয়তো যমুনা নিজেও জানতো না যে আজ রাত্রে আমি কি করতে চলেছি। কিন্তু তাহলে এসব হলো কি করে? চন্দ্রাবতী এইসব প্রশ্নের উত্তর খুঁজছিল মনে মনে। বীরেন্দ্র প্রতাপ বলতে শুরু করলো, কিন্তু আমি একটু সাবধান অবশ্যই ছিলাম। আমি আমার দেহরক্ষীদের আদেশ দিয়ে রেখেছিলাম যে আমার ঘুমানোর পরে মহারানী যদি আমাদের ঘরের বাইরে যায়, তাহলে ওনাকে যে কোনোভাবেই আটকাতে হবে। আর সৈন্যদের এটাই আদেশ দিয়েছিলাম
যদি মহারানীকে আমার ঘরে না পাওয়া যায়, তাহলে দ্রুত আমাদের বৈদ্য হাকিম কবিরাজদের ডেকে এনে আমার শরীর পরীক্ষা করাতে হবে। তাদের দেখতে হবে যে আমাকে কোনো অচেতন হওয়ার ওষুধ বা বিষ দেওয়া হয়েছে কিনা। আমি খুশি যে আমার বিশ্বস্ত সৈন্যরা খুব ভালোভাবে আমার আদেশ পালন করেছে। বীরেন্দ্র প্রতাপের এই বুদ্ধিমত্তায় চন্দ্রাবতী এক পলকের জন্য স্তম্ভিত হয়ে গেল, কিন্তু ও চুপচাপ এইসব কিছু শুনছিল। বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর কাছে এলো আর হেসে বলল, আমার জন্য তো তোমার আলিঙ্গনই যথেষ্ট চন্দ্রাবতী। আমি সবকিছু ভুলে তাতেই হারিয়ে যাই। তোমার হাত থেকে পান করা সুরাই আমাকে গভীর ঘুমের দেশে পাঠিয়ে দেয়। তাহলে ওতে ঘুমের ওষুধ মেশানোর দরকারই বাকি ছিল তোমার? চন্দ্রাবতী ধীরে চোখ তুলল। সামনে বীরেন্দ্র প্রতাপের মুখ ছিল, কিন্তু চন্দ্রাবতীর এই মুখ এখন খুব ভয়ঙ্কর লাগছিল। ওর এই হাসি যেন কোনো মানুষ খেকো হায়নার হাসি বলে মনে হচ্ছিল। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি চন্দ্রাবতী। বীরেন্দ্র প্রতাপ হেসে আবারও একই কথা বলল। বলো, তুমি এরকম কেন করলে? আগে আমি চাইছিলাম আপনার ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে। চন্দ্রাবতী কোনোভাবে আটকে আটকে বলল, আপনি অনেক ক্লান্ত ছিলেন তো, তাই। চুপ, বদমাশ! চন্দ্রাবতীর কথা শেষ হওয়ার আগেই বীরেন্দ্র প্রতাপ উঁচু গলায় চিৎকার করলো আর খুব জোরে চন্দ্রাবতীকে একটা চড় মারল। চন্দ্রাবতী ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়ল আর ওর মাথা খুব জোরে দেওয়ালে গিয়ে ধাক্কা খেল আর রক্ত বের হতে লাগলো। সুমন্ত এসব দেখে ভয়ে কাঠ হয়ে গেল। ওঠো চন্দ্রাবতী! বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে ওর কাঁধ ধরে তুলে খুবই ঠান্ডা স্বরে বলল, আমি তোমার উপর এত ভরসা করলাম, আমি একটুও পরোয়া করিনি যে সুরার ওই পেয়ালায় ঘুমের ওষুধ আছে নাকি বিষ। আমি তোমার হাত থেকে এক নিঃশ্বাসে পান করে নিলাম, আর তুমি আমাকে গভীর নিদ্রায় পাঠিয়ে নিজের ওই প্রেমিকের সঙ্গে লীলা করতে যাচ্ছিলে না। চন্দ্রাবতী নিজেকে সামলে দুর্বল স্বরে বলল, আপনি আপনি আমাকে ভুল বুঝছেন। মিথ্যে! বীরেন্দ্র প্রতাপের রাগ আরো বেড়ে গেল। তুই সব সময় মিথ্যে বলেছিস। আমি তোকে সুযোগ দিয়েছিলাম, তোকে বলেছিলাম যে তুই স্বীকার করে নে যে তুই অগ্নি সিংকে ভালোবাসিস, কিন্তু তুই তাও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। বল, এরকম কেন করলি তুই? এ কথা বলে ও চন্দ্রাবতীকে ধরে খুব জোরে জোরে ঝাঁকাতে লাগলো, আর চন্দ্রাবতীর পোশাকে লুকিয়ে থাকা শাহী শিলমোহর নিচে পড়ে গেল। তা দেখে বীরেন্দ্র প্রতাপ অবাক হয়ে গেল। দেওয়ালের সাহায্যে দাঁড়িয়ে থাকা চন্দ্রাবতী ভিতরে ভিতরে একেবারে কেঁপে উঠল। সুমন্ত ভয়ে পাথরের মতো শক্ত হয়ে গেল। ও, তো এই ব্যাপার! বীরেন্দ্র প্রতাপ মেঝেতে পড়ে থাকা শাহী শিলমোহর তুলে বিড়বিড় করে বলল, এই শাহী শিলমোহর চুরি করে তুই এটা তোর প্রেমিককে দিতে যাচ্ছিলি। এ কথা বলে ও সুমন্তের দিকে তাকালো। সুমন্ত! ও ওকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, যখন তুমি মহারানীমাকে ধরলে তখন কি
ওর তল্লাশি নাওনি? সুমন্ত নিজের ভয় সামলে নিয়ে বলল, আগে মহারানীমার তল্লাশি আমি কি করে নিতে পারি? বিশ্বাসঘাতক! বীরেন্দ্র প্রতাপ আবার চিৎকার করলো। ও এক ঝটকায় সুমন্তের তলোয়ার ওর খাপ থেকে বের করে বলল, তুইও এর সঙ্গে যুক্ত? আমাকে বোকা ভেবেছিস? নে, এক্ষুনি তোর বিশ্বাসঘাতকতার শাস্তি দিয়ে দিচ্ছি। বীরেন্দ্র প্রতাপ সুমন্তের গলায় তলোয়ার চালাতে যাচ্ছিল, তখনই চন্দ্রাবতী আহত বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল ওর উপর। পুরো শক্তি দিয়ে বীরেন্দ্র প্রতাপের হাত চেপে ধরে বলল, না মহারাজ, ও নির্দোষ। তলোয়ার চালাতে হলে আমার উপর চালান। চন্দ্রাবতীর মাথা থেকে ঝরঝর করে রক্ত বের হচ্ছিল। ও ব্যথায় কাঁপছিল, কিন্তু নিজের পুরো শক্তি দিয়ে সুমন্তকে বীরেন্দ্র প্রতাপের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। তা দেখে সুমন্তের চোখে জল এসে গেল। বীরেন্দ্র প্রতাপ রাগে ফুঁসছিল। চলে যা এখান থেকে! ও সুমন্তকে বলল, এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা। যা! সুমন্ত খুবই অসহায় দৃষ্টিতে চন্দ্রাবতীকে দেখল, তারপর চুপচাপ ওখান থেকে চলে গেল। বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে ধাক্কা দিয়ে দূরে সরালো। হাত থেকে তলোয়ার ফেলে দিয়ে দেওয়ালে টাঙানো চাবুক নিয়ে খুবই ঠান্ডা স্বরে বলল, তুমি আমাকেই শুধু নয়, পুরো বিক্রমগড়কে ধোঁকা দিয়েছ। চন্দ্রাবতী, এখন সত্যি সত্যি বলো, কোথায় লুকিয়ে বসে আছে তোমার ওই প্রেমিক অগ্নি সিং? ওর শরীরের এক একটা অঙ্গ টুকরো টুকরো করে কেটে ফেলবো আমি, না হলে এই চাবুকের ঘায়ে তোমার চামড়া তুলে ফেলবো। চন্দ্রাবতী বুঝে গিয়েছিল ওর সঙ্গে এবার কি হতে চলেছে, কিন্তু ও নির্ভয়ে বলল, আমি জানি না মহারাজ, অগ্নি সিং কোথায়। আর এই মোহর আমি আমার জন্য চুরি করিনি। এই চুরি বুড়িগড়ের রাজকুমার কপোতাক্ষ সিং এর জন্য করতে হয়েছে আমাকে। চুপ! বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর কথা না শুনে উঁচু গলায় বলল, নিজের দুরাচারিতা লুকোনোর জন্য যাত্রার উপর মিথ্যা দোষারোপ দিও না চন্দ্রাবতী, না হলে আমি আরো রেগে যাব। তুমি শুধু আমাকে অগ্নি সিং এর ঠিকানা বলো, আর যতক্ষণ না বলবে আমার এই চাবুক তোমার শরীর ক্ষত বিক্ষত করতে থাকবে। বলো, কোথায় অগ্নি সিং? আমি জানি না, চন্দ্রাবতী কাঁপা কাঁপা গলায় বলল। পরমুহূর্তে বীরেন্দ্র প্রতাপের চাবুক হাওয়ায় দুলে উঠল। চন্দ্রাবতীর চিৎকার অনেক দূর পর্যন্ত শোনা যেতে থাকলো। ওদিকে পুরো রানীমহলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, কিন্তু রাজমাতা গার্গীর ঘরে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল। এ সময় এখানে সবিতা ছাড়াও অম্বিকা আর যমুনাও উপস্থিত ছিল। আজ তো চন্দ্রাবতীর ছাড় নেই রাজমাতা, সবিতা হেসে হেসে বলল। হাতে হাতে ধরা পড়েছে। সুমন্ত ওকে মহারাজের কাছে নিয়ে গেছে, না জানি কি ষড়যন্ত্র করতে যাচ্ছিল। একথা শুনে অম্বিকা হঠাৎ জোরে জোরে হাসতে লাগলো। যমুনা একটু গম্ভীর ছিল। আমি তো বীরেন্দ্র প্রতাপকে কতবার বলেছি সবিতা, রাজমাতা গম্ভীর স্বরে বলল, কিন্তু ওর চোখে তো পট্টি বাঁধা আছে। ভালোই হয়েছে, আজ দুধ
আর জল আলাদা হয়ে যাবে। একথা শুনে অম্বিকা খুশি হয়ে তালি বাজাতে বাজাতে বলল, তাহলে আজকেই চন্দ্রাবতীর খেল খতম হয়ে যাবে, আর নতুন মহারানী হবে আমাদের এই যাযাবরী। ওর কথা শেষ হওয়ার আগেই বাইরে থেকে একটা তীব্র চিৎকার শোনা গেল, রাজমাতা, রাজমাতা, দরজা খুলুন। সবাই তো প্রথমে চমকে উঠল, তারপর গার্গীর ইশারায় সবিতা দরজা খুলল। সোনাল ছুটে ঘরে ঢুকলো। রাজমাতা! ও রাজমাতার পায়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমার মহারানী মাকে বাঁচান রাজমাতা, আমি আপনার পায়ে ধরছি, সারা জীবন আপনার সামনে আমি নাকে খত দেব রাজমাতা, আপনার গোলামি করব, কিন্তু আমার মহারানী মাকে বাঁচান। মহারাজ ওনাকে পশুর মতো মারছেন, ওনাকে বাঁচান রাজমাতা, না হলে এই কিন্নরের অভিশাপ লাগবে, পুরো বিক্রমগড়ে অভিশাপ লাগবে। বলে সোনাল পাগলের মতো কাঁদতে লাগলো। ঘরের মধ্যে চিন্তার বাতাবরণ ছড়িয়ে পড়ল। রাজমাতা গার্গীর কপালে ভাঁজ পড়ল, আর অম্বিকার চেহারা একেবারে গম্ভীর হয়ে গেল। যমুনাও খুব অস্থির হয়ে উঠল। সবিতা কুটিল দৃষ্টিতে সোনালকে দেখে বলল, এই সোনাল, বেয়াদপি করিস না। রাজমাতা এখন মহারাজ আর মহারানীর ব্যাপারে নাক গলান না। চল, পালা পালা এখান থেকে, যা। ওর কথা শেষ হবার আগেই গার্গী একটা হাত উঁচু করে ওকে থামতে বলল। সবিতা একেবারে ঘাবড়ে গিয়ে চুপ করে গেল। তো এখন কি করবে গার্গী? ও কি চন্দ্রাবতীকে বীরেন্দ্র প্রতাপের হাত থেকে বাঁচাবে? আর শাহী শিলমোহর চুরি করার অপরাধে কি শাস্তি দেওয়া হবে চন্দ্রাবতীকে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে, চাঁদনি চ্যানেলে।